প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে অনেক স্বাধীন জাতিরাষ্ট্র জন্ম হয়। এরপর কেটে গেছে প্রায় 100 বছর। আর এই 100 বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই অঞ্চলে কোনো না কোনো সময় যুদ্ধ লেগেই ছিল, যেগুলোর মাঝে ইরাক ইরান যুদ্ধটি ছিল সবচেয়ে মর্মান্তিক ও রক্তক্ষয়ী। 1980 সালে শুরু হওয়া যুদ্ধটি টানা 8 বছর ধরে চলে, যার কারণে দুই দেশের প্রায় 20 লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল। উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল প্রায় 40,000 কোটি মার্কিন ডলার। ইরাক ইরান যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারি হেনরি কিসিঞ্জার বলেছিলেন, পৃথিবীর ইতিহাসের এটি প্রথম যুদ্ধ যার পরিণতিতে দুই পক্ষই পরাজিত হবে। 1988 সালে যুদ্ধটি শেষ হলে দুই পক্ষের প্রাপ্তি ছিল শুধু লাখ লাখ মরদেহ আর ধ্বংসাবশেষ। কিন্তু কেন, কিভাবে শুরু হয়েছিল ইরাক ইরান যুদ্ধ, তাই জানার চেষ্টা করব ইতিহাসের অধ্যায়ে আজকের এই ভিডিওটিতে। ইরাকের স্বাধীনতার পরই শাতিল আরব নামের নদীর দখল নিয়ে ইরাক ইরান দ্বন্দ্ব শুরু হয়। শাতিল আরব ছিল দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদী হয়ে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর পানি পারস্য উপসাগরে পৌঁছায়। সেই সাথে ইরানের অনেক ক্রুড অয়েলবাহী জাহাজকে শাতিল আরব দিয়ে পারস্য সাগরে যেতে হয়। শাতিল আরবকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করত ইরাক, কিন্তু ইরান কখনোই ইরাকের এমন দাবির সাথে একমত ছিল না। ফলে ছোটখাটো দ্বন্দ্ব লেগে থাকত। এই সব দ্বন্দ্বের অবসান হয় 1937 সালে একটি চুক্তির মাধ্যমে, যে চুক্তিতে ইরান ইরাককে টুল প্রদানের মাধ্যমে শাতিল আরব ব্যবহার অনুমতি পায়। ইরান তখন এমন একটি চুক্তি মানতে বাধ্য ছিল, কারণ ইরানের এমন সামর্থ্য ছিল না যে ইরাকের সাথে পেরে উঠবে। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। সময়ের সাথে সাথে ইরান আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে রেজা শাহ পাহলভীর শাসনামলে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পায় অনেক গুণ। তাই ইরান এবার সুযোগ বুঝে 1937 সালে চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। টুল দেয়া বন্ধ করে দেয় ইরাককে। আবার শুরু হয় সেই পুরনো সমস্যা। এই সমস্যার জের ধরে এমনকি দুটি দেশের অন্যান্য সীমান্তে ঝামেলা শুরু হয়। তখন ইরাক নানাভাবে ইরানকে হুমকি পর্যন্ত দেয়। কিন্তু সময় যেহেতু বদলে গেছে, ইরানের সামরিক শক্তি আগের তুলনায় বেশি, তাই ইরাক চাইলে ইরানকে আক্রমণ করতে পারছিল না। এরপর 1975 সালে আলজেরিয়ার রাজধানীতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে শাতিল আরবকে দুটি দেশের মধ্যে ভাগ করে নেওয়ার চুক্তিতে রাজি হয় ইরাক। বিনিময়ে ইরাকের কুর্দি বিদ্রোহীদের সাহায্য না করার প্রতিশ্রুতি দেয় ইরান। চুক্তি করলেও শাতিল আরবের ভাগ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ইরাকের। ইরান যেমন সুযোগ বুঝে চুক্তি ভঙ্গ করেছিল, তেমনি ইরাকও সুযোগের অপেক্ষায় ছিল। আর এই সুযোগ আসে 1979 সালে ইরানের পাহলভী রাজবংশের বিরুদ্ধে শিয়া বিপ্লবের পর। তখন ইরাকের ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন মনে করেছিলেন ইরানের শাসন আর নেই, ইরানের সাথে সব ধরনের দ্বন্দ্বের এবার অবসান ঘটবে। সাদ্দাম হোসেনের পূর্বে থেকেই ইরানের শিয়া বিপ্লবের সমর্থন করেছিলেন, কিন্তু বিপ্লবের পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ইরাকের সাথে সুসম্পর্কের পথে আটেননি, এবং উল্টো ইরাকের শিয়া মতাবলম্বী সংগঠনগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করতে শুরু করেন। সাদ্দাম হোসেন তার বার্ড পার্টি ছিলেন একদিকে সেকুলার এবং অন্যদিকে সুন্নি মতাদর্শী, তাই শিয়াদের সাথে তার দ্বন্দ্ব বেড়েই চলছিল। একদিকে ইরানের শিয়া বিপ্লবের প্রভাব এসে পড়ে ইরাকেও, তাই সাদ্দাম হোসেনের সদিচ্ছা থাকলেও ইরানের সাথে সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়নি। কোনো পথে যখন আর খোলা রইল না, তখন সাদ্দাম হোসেন ভাবলেন যুদ্ধই হতে পারে এর একমাত্র সমাধান। আর একদিকে যখন 1979 সালে শিয়া বিপ্লবের পর ইরানের নতুন সরকার ক্ষমতায়, তাই ইরাক এই সময়টাকে আক্রমণের উপযুক্ত সময় বলে বিবেচনা করে। ইরান জানতো ইরাক তাদের আক্রমণ করতে পারে,
তাই ইরানের প্রস্তুতি ছিল বেশ শক্ত। তবে ইরাকের তুলনায় সামরিক শক্তিতে অনেক পিছিয়ে ছিলেন ইরান। কিন্তু আয়াতুল্লাহ খামেনির পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এর ফলে ইরানি ইসলামী বিপ্লব প্রশ্নবিদ্ধ হতো। ইরাকের সাথে অলাভজনক কোনো চুক্তি হলে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসাবে নৈতিক প্রশ্নের মুখে পড়তেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের সীমান্ত থেকে ইরাকের রাজধানী বাগদাদ তেমন দূরে নয়, ফলে ইরান যদি প্রথমে আক্রমণ করে ইরান খুব সহজে বাগদাদ পর্যন্ত পৌঁছাতে পারবে। তাই সাদ্দাম হোসেন ভাবলেন এমন সুযোগ ইরানকে দেওয়া যাবে না, তার আগে ইরানে আক্রমণ করতে হবে এবং প্রথমে ইরানের খুজিস্তান অঞ্চলটি দখল করতে হবে, কারণ খুজিস্তানের বেশিরভাগ অধিবাসী ছিলেন জাতিগতভাবে আরব সুন্নি মুসলিম। সাদ্দাম হোসেন চেয়েছিলেন ইরান যেভাবে ইরাকের শিয়াদের উস্কে দেয় তেমনি ইরানের খুজিস্তানের সুন্নি মুসলিমদের উস্কে দিতে। পরিকল্পনা অনুযায়ী 1980 সালে ইরান আক্রমণ করে ইরাকি বাহিনী। জলপথে ও স্থলপথে ইরাকের চটিকা আক্রমণকে প্রতিহত করতে পাল্টা আক্রমণ করে ইরানি বাহিনী। অতিরিক্ত সমরস্ত্র না থাকলেও এই যুদ্ধে ইরানের সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল অসংখ্য নৌজওয়ান। তারা এতটা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল যে ইরাকের এক কমান্ডার সাদ্দাম হোসেনকে বলেছিলেন, মনে হয় আমরা একদল উন্মাদের সাথে যুদ্ধ করছি। ইরান যুদ্ধে আরব অন্যান্য দেশগুলো ইরাকের সমর্থন করতে থাকে, কারণ তাদের ধারণা ছিল এই যুদ্ধে যদি ইরান জিতে যায় তাহলে অন্যান্য দেশেও শিয়া বিপ্লব ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মিশর এই যুদ্ধে ইরাককে ওমানের মাধ্যমে অনেক সোভিয়েত যুদ্ধ সরঞ্জাম জোগাড় দেয়। শুধু মিশর নয়, অন্যান্য আরব দেশগুলো সুযোগে বেশ ভালোই অস্ত্র ব্যবসা করেছিল। অন্যদিকে পশ্চিমা দেশগুলো যুদ্ধ নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করলেও ঠিকই গোপনে দুই পক্ষকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছিল। সত্যি বলতে পশ্চিমা দেশগুলো যদি বাস্তবে নিরপেক্ষ ভূমিকা পালন করত তাহলে এত বছর ধরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলমান সম্ভব ছিল না। ইরাক প্রথমে শক্তভাবে কোণঠাসা করতে পেরেছিল ইরানকে, কিন্তু পরবর্তী বছরগুলোতে ইরানও শক্তভাবে ইরাককে প্রতিহত করতে শুরু করে। এরপর 1984 সালে শক্ত অবস্থান নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয় ইরান। নিজেদের অনেক হারানো অঞ্চল দখলে নেওয়ার পাশাপাশি ইরাকের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল নিজেদের দখল নিতে শুরু করে, বিশেষ করে বসরার কিছু অংশ এবং ইরাকের ফাদিব। এবার নড়ে চড়ে বসে সৌদি সহ আরবের অন্যান্য দেশগুলো ইরানের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। ফলে 2 বছরের মাথায় আরব দেশগুলোর সহযোগিতায় ইরাক যুদ্ধের ময়দানে আরও সুবিধাজনক অবস্থানে ফিরে আসে এবং 1988 সাল নাগাদ এসে টানা কয়েকটি খণ্ডক যুদ্ধে ইরানকে পরাজিত করে। ইরাক পুনরুদ্ধার করে নেয় ফাদিব, বসরা সহ ইরাকের অন্যান্য অঞ্চলগুলো। এমনকি ইরানের অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে প্রবেশ করে তাণ্ডব চালায় ইরাকি বাহিনী। কিন্তু ইরান এর প্রতিরোধ গড়ে তুললে পিছু হটতে বাধ্য হয় ইরাক। এভাবে টানা 8 বছর ধরে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে যুদ্ধের মধ্যে। অবশেষে 1988 সালের নাগাদ জাতিসংঘের সহযোগিতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় দুই পক্ষ। তখন দুই দেশের অবস্থা ছিল নাজেহাল, কারণ এটি প্রথম যুদ্ধ ছিল যে যুদ্ধে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল। পারস্য উপসাগরে দুপক্ষ একে অপরের তেলবাহী জাহাজে আক্রমণ চালায়। ইরান হামলা চালায় ইরাকের পরমাণু প্রকল্পেও। ইরাক ইরানের আক্রমণ করতে ব্যবহার করে মরণঘাতী কেমিক্যাল বোমা। তাই অন্য যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটি ছিল অত্যন্ত মর্মান্তিক। ইরাক-ইরান যুদ্ধে দুই পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এত ক্ষতির পরেও দুই পক্ষেই কোনো পক্ষকে পরাজিত করতে পারেননি। ইরাক চেয়েছিল ইরানের খুজিস্তান অঞ্চলটি ইরাকের অংশ করতে এবং ইরান চেয়েছিল ইরাকের সাদ্দাম হোসেনকে সরিয়ে শিয়া নেতাকে মসনদে বসাতে। উল্টো দুদেশেই ধ্বংসস্তূপে পরিণত হয়, যুদ্ধের ক্ষতি হয় লাখ লাখ বিলিয়ন ডলার
অন্যদিকে যুদ্ধের সুযোগ নিয়ে আরব দেশগুলো অস্ত্র বিক্রি করে ফুলে ফেঁপে ওঠে। এমনকি মিশর তাদের গোডাউনে পড়ে থাকা সোভিয়েতের পুরনো অস্ত্রগুলো ইরাককে দ্বিগুণ দামে বিক্রি করে লাভবান হয়েছিল। এই অর্থ দিয়ে তারা আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করে নিজেদের শক্তিশালী করে তোলে। ইরাকের এই অবস্থার কারণে সাদ্দাম হোসেন এইসব বিষয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি। অন্যদিকে আরব দেশগুলো সাদ্দাম হোসেনকে ডাল হিসেবে ব্যবহার করে ইরানের শিয়া বিপ্লব আরবের মাঝে ছড়িয়ে পড়াকে প্রতিহত করতে পেরেছিল। ফলে দেখা যায় যুদ্ধ শেষে এসে হেনরি কিসিঞ্জারের কথাই সত্যি হয়েছিল। এই যুদ্ধে আমেরিকা, রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলো আরবদের মধ্যে লাভবান হয়, কিন্তু পরাজিত হয় আসলে ইরাক, ইরান দুই পক্ষই। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।